বাংলাদেশের ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে ঢাকা দিল্লির সম্পর্কে। 6 মাস পেরিয়ে গেলেও সেই সম্পর্কের উন্নতি হয়নি এখনো। প্রধান ওয়াকারুজ্জামান তিনি জানা যাচ্ছে ঢাকা বিমানবন্দরে না নেমে তিনি এসেছেন তেজগাঁও বিমানবন্দর থেকে, এবং কেন এই গোপনীয়তার নানা প্রশ্ন উঠছে। তবে কি দেশ থেকে দুর্বৃত্তদের দূর করার জন্য ব্লুপ্রিন্ট হাতে পেয়ে গেছেন সেনাপ্রধান? হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়ে হচ্ছে তাকে সেনাপ্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে বললেন ভারতীয় সেনাপ্রধান। দর্শক, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জোরদার হয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায়? দেশ দুটির মধ্যে উচ্চ মাত্রার সম্পর্ক রয়েছে, যা মেনে নিতে হবে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর অর্থ কি? আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হলো সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমার যে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ। জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া আগাম ভাবনা হতে পারে। সেখানে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। ভারতীয় সেনাপ্রধান বলেন, কারণ আমার মতে আমি খুবই স্পষ্ট করেই বলবো, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। সারা দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। এখন এই যে ভারতের সেনাপ্রধান যে কথাটা বললেন, এটা কি বলতে পারে বাংলাদেশ কি বলতে পারে যে বিএনপি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে, এটা বলতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিদেশে সফর ও দেশে ফিরেই সেনাবাহিনীর নতুন অ্যাকশন শুরু। হঠাৎ ইউনূস সরকারের পরিবর্তন চেয়ে ভারতীয় সেনাপ্রধানের বার্তা। ইউনূস সরকারের ভয়াবহ বিপদ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়ের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানা যাচ্ছে ঢাকা বিমানবন্দরে না নেমে তিনি এসেছেন তেজগাঁও বিমানবন্দর থেকে, এবং কেন এই গোপনীয়তার নানা প্রশ্ন উঠছে। তবে কি দেশ থেকে দুর্বৃত্তদের দূর করার জন্য ব্লুপ্রিন্ট হাতে পেয়ে গেছেন সেনাপ্রধান, এবং পাশাপাশি তিনি কি বড় কোনো পরিকল্পনা করতে চলেছেন, এমনই নানা প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্ধারিত সময়ের কিছুটা আগেই স্বমহিমায় ফিরেছেন তিনি। তবে তিনি গোপনীয়তা বজায় রেখে ঢাকা বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। কিন্তু কেন এই গোপনীয়তা? তবে কি এটা সেনাপ্রধানের নতুন কোনো পরিকল্পনা? দেশ থেকে দুর্বৃত্তদের দূর করার ব্লুপ্রিন্ট কি এখন সেনাপ্রধানের হাতে? সম্প্রতি 3 দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পাড়ি দিয়েছিলেন সেনাপ্রধান। আর তার এই সফরকাল জুড়ে বাংলাদেশের বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে শুরু হয়েছিল নানা রকম ষড়যন্ত্র। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, আদৌ কি সেনাপ্রধান দেশে ফিরতে পারবেন, নাকি বিরোধীদের ষড়যন্ত্রে পরাজিত হতে হবে তাকে? কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে তার বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্রের আঁচ আগেই পেয়ে গিয়েছিলেন সেনাপ্রধান। এরপরই তড়িঘড়ি সফরসূচির কাজকর্ম সেরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে রওনা হন বাংলাদেশের উদ্দেশ্যে। সূত্র বলছে, সেনাবাহিনীর প্রধান অনেকটা ঘুরপথে অর্থাৎ রুট চেঞ্জ করে করে তিনি দেশে ফিরেছেন। তার সঙ্গে আরো 2 জন আধিকারিকও ছিলেন। দর্শক, একটা কথা আমরা প্রায় ক্ষেত্রেই উচ্চারণ করি, সবকিছু নিয়ে খেলতে নেই। 5 আগস্টের পর থেকে চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ, এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি। এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চায়, অনেকেই বলেন মৌলবাদের পৃষ্ঠপোষকতায় সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার। যদি এই কেউ তুলেন, তারা কি কেউ ভুল কিছু বলছেন? সেই জায়গা থেকে হিজবুত তাহরীর যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং
নানান সমীকরণের মধ্য দিয়ে এই প্রশ্ন এখন উঠতেই পারে, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন, এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনায় নিতে হবে। যেমন হিজবুত তাহরির যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল, তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরও একটি বিষয় যে মানুষের সামনে এসেছে, তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে। এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাহরির তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তো প্রচারণা চালিয়ে আসছিল, ব্যানার করেছে, পোস্টার সেটেছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে। তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল মুকাররমের উত্তর গেটে। তারপরেও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগের সময় পর্যন্ত। কেন আটক করেনি? কেন কোনো ধরনের তথ্য ছিল না? ডিএমপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই, ডিবি ওই অর্থে গোয়েন্দা নয়। গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ। আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে, ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। আবার কি অদ্ভুত বিষয়, তার এই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা। এবং পুলিশের মধ্যে এসব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে আমূল পরিবর্তন করার সত্ত্বেও সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। যেমন ডিএমপি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান, তিনি বলছেন, আমরা তৎপর ছিলাম বলেই তো কর্মসূচি পণ্ড করে দিয়েছি। মানে এটি কি শিশু সুলভ মন্তব্য? তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি। আর তারা যে হাজার হাজার মানুষ উপস্থিত হলেন, কিভাবে হলেন? আবিলুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? এটা তো বলা হচ্ছে যে সেখান থেকে মিনিমাম 3000 থেকে 5000 মানুষ হিজবুত তাহরির সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে আটক করা হয়েছে 36 জনকে, রিমান্ডে নেওয়া হয়েছে 18 জনকে। এই যে পুলিশ তৎপরতা, এবং সেটি নিয়েও তো কত কি হয়ে যাচ্ছে। রণক্ষেত্র পরিণত হলো বাইতুল মুকাররম এলাকা। কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশের মানুষকে? হিজবুত তাহরির 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই। তারপর থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব, কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হয়নি। শুধু হিজবুত তাহরির কেন, আরও বিভিন্ন ধরনের মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোনো সরকার রেজিস্ট করেছে? বরং সরকারের দায়িত্বশীলদের কারোর সাথে হিজবুত তাহরির সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ছবি আমরা ভাইরাল হতে দেখেছি। কেন তাদের সাথে সখ্যতা? সেই প্রশ্নটিও তুলব নিশ্চয়ই আলোচনায়। ডয়েচে ভেলেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান, তিনি বলছেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি হিজবুত তাহরিরকে। ফলে তারা প্রকাশ্যে আসতে শুরু করে, এবং এখানে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি। এখনো যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায়, তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং মনিরুজ্জামান বলছেন যে অনেকে বলেন যে হিজবুত তাহরির আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলছেন হিজবুত তাহরির তার চেয়ে ভয়ঙ্কর কিছু, শুধু বোমা ফাটালেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না। এর নানান স্তর আছে। তারা যেটা করে তা হলো মনস্তাত্ত্বিকভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয়, উগ্র মতবাদকে ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই। এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর। এটা ভয়াবহ ব্যাপার। মানসিকভাবে তারা এমনভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন। এবার আমি একটু আগে বলছিলাম, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের যেই সখ্যতা, সেটা আমাদেরকে আতঙ্কিত করে। দিলওয়ার হুসাইন, তিনি বাংলাদেশি নাগরিক, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে। তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তিনি 5 প্লান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, নিউজ বেসড একটি পোর্টাল। এই 5 প্লানের সহ প্রতিষ্ঠাতা তিনি। এখানে 2021 সালের মেতে হিজবুত তাহরির যিনি চেয়ারম্যান, ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল, এবং সেটি ব্যাপক সাড়া ফেলেছিল, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। সেই 5 প্লানের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দিলওয়ার হুসাইন, যিনি দিল্লি হুসাইন নামে পরিচিত, তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন। বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি, বা বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন, কাদের সাক্ষাৎকার নিয়েছেন? তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন, তার সাক্ষাৎকার নিয়েছেন। আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই। তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার ইন্টারভিউ করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার যে নেতারা হাসরাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের সাক্ষাৎকার দিয়েছেন, তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন।
উমা ফাতেমা যদি এখন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই, তার সঙ্গে ছবি তুলেছেন, তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলোকে আপলোড করেছেন। এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে হিজবুত তাহরির এই বিষয়টিকে নিচ্ছে তা আগে একটু বলে রাখি। এইটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। এগুলো কোনোটি ভালো ইঙ্গিত নয়। এখন এই যে ভারতের সেনাপ্রধান যে কথাটা বললেন, এটা কি বলতে পারে, বাংলাদেশ কি বলতে পারে যে বিজেপি সরকার মানে যদি ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে? এটা বলতে পারে? পারে না। পারে না এই কারণে যে বাংলাদেশ অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না। এখানে তো সেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুধু না, নাক গলানো, এক ধরনের উস্কানি। বর্তমান সরকার পাল্টালে মানে কোন সরকার আসবে? বর্তমান সরকার মানে অন্তর্বর্তী সরকার যদি বিদায় নেয় তাহলে জামাত সরকার আসবে, নাইলে বিএনপি সরকার আসবে। তো তারা আসলে বাস একেবারে হাসিনা সরকারের মতন সবকিছু পেতে দেবে নাকি? এটা হবে কোনোদিন? কোনোদিন হবে না। এখানে বাংলাদেশের যে পক্ষগুলো এখন তারা দ্বন্দ্ব, বিবাদ বা বিরোধিতা করে, সেটা ক্ষমতার প্রশ্নে, নীতির প্রশ্নে, এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে ভারত কোনো ফায়দা তুলতে পারবে। ওই একটা বিষয় সব এক, হাসিনা এবং ভারত, ওই প্রশ্নে কেউ ছাড় দেবে না, এটা আমি নিশ্চিত। মানে যত কথাই বলা হোক না কেন, যেমন শেখ হাসিনা প্রশ্নে কি বিজেপি কি কংগ্রেস তারা যেমন এক একটা, ভারত শেখ হাসিনা প্রশ্নে বাংলাদেশের বিবাদমান সব পক্ষগুলো কিন্তু এক। তারপরও দেখেন তাদের এই যে উস্কানিমূলক কথাবার্তা, সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবিলম্বে এটার কঠিন একটা প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন তারা হস্তক্ষেপ বা নাক গলাচ্ছে এবং এর ব্যাখ্যা কি, এটা জানতে চাওয়া উচিত। শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেন, তাদের মধ্যে উচ্চমাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কের বিভিন্ন প্রশ্ন করা হয়। যাক, বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত হবে। সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। কেননা আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব এড়ানো যায়। এই হলো অবস্থা। তো ঠিক আছে, বাংলাদেশের সাথে ভারতের নোট বিনিময় হয়, তো বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের হবে, নেপালের হবে, ভুটানের হবে, শ্রীলঙ্কার হবে, অসুবিধা তো নেই। কিন্তু বাংলাদেশের সরকার পাল্টাইলে সম্পর্কের মানে পরিবর্তন হবে, তার মানে খুব মধুর সম্পর্ক হবে, এইরকম কোনো কমিটমেন্ট কি কোনো রাজনৈতিক দল দিছে? এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে উস্কে দেওয়ার মতন, যে ইউনুসে ফেলা দাও, তোমাদেরকে আমরা সাপোর্ট করবো, তেমনটা হয়ে গেল না। এদিকে মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে জানালেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত 7 মাসের সব ঘটনায় নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস সহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছেন। রবিবার আইন মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজ আলম বলেন, এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা যে দল, মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ধর্ষণ নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে হটলাইন। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন খুলছে। একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেল খোলা হচ্ছে। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয় এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেওয়া হবে।
আগামী 24 ঘন্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি। তিনি বলেন, হটলাইন 24 ঘন্টা চালু থাকবে। অভিযোগ জানানো যাবে। এটি তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে। আসিফ নজরুল আরো বলেন, একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারক করার জন্য আইন মন্ত্রণালয়ে আলাদা একটি সেল থাকবে, যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে অযথা কালক্ষেপণ যেন না করা হয় সেটি দেখা হবে।